সামারি ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের টপিক দুর্দান্ত একটা কবিতা, টিনটান অ্যাবে। কবি হচ্ছেন যে উইলিয়াম ওয়ারসন। আমরা সকলেই জানি যে উইলিয়াম ওয়ারসন পোয়েট অফ নেচার, অর্থাৎ তাকে পোয়েট অফ নেচার হিসেবে আখ্যায়িত করা হয়, কারণ আমরা দেখে এসেছি যে তার কবিতাগুলোতে প্রকৃতিকে ভীষণভাবে গ্লোরিফাই করা হয়েছে। আমরা যারা ফার্স্ট ইয়ারে পড়েছি তারা ড্যাফোডিল যখন পড়েছি তখন দেখেছি যে কি সুন্দরভাবে ড্যাফোডিলে তিনি বর্ণনা দিয়েছেন। অর্থাৎ উইলিয়াম ওয়ারসনকে আমরা এক কথায় প্রকৃতি পূজারী বলতে পারি। তাকে প্যান্থেইস্ট বলা হয়। আর প্যান্থেইজমটা কি আমরা সেটা ভিডিও শেষের দিকে এই আলোচনায় পেয়ে যাব। তো আমি যদি এই টিনটান অ্যাবে, যেটা কিনা কবিতার টাইটেল, এই টিনটান অ্যাবেটা কি, এটা হচ্ছে একটা স্থান, একটা প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটা স্থান হচ্ছে যে টিনটান অ্যাবে, যেখানে কবি দুইবার ভিজিট করেছিলেন। তো আমরা এখন সরাসরি কবিতার সামারি আলোচনায় চলে যাব। তো এই কবিতাটাকে আমরা মূলত এর থিমটাকে অর্থাৎ সামারিটাকে তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রথম পার্টে রয়েছে ডেসক্রিপশন অফ নেচার, দ্বিতীয় পার্টে রয়েছে দ্য পোয়েটস ফিলসফি অফ নেচার এবং তৃতীয় পার্টে রয়েছে অ্যাডভাইসেস টু হিজ সিস্টার ডরোথি। অর্থাৎ প্রথম পার্টে প্রকৃতির বর্ণনা দিয়েছেন তিনি এই কবিতাতে, দ্বিতীয় পার্টে তার যে ফিলসফি বা দর্শন প্রকৃতি সম্পর্কে সেটা উল্লেখ করেছেন, এবং তৃতীয় পার্টে তিনি তার বোন ডরোথিকে কিছু প্রকৃতি সম্পর্কে কিছু উপদেশ দিয়েছেন। তো এই হচ্ছে তিনটা পার্টে তিনি কবিতাটি রচনা করেছেন। তো আমরা যদি প্রথম পার্ট সম্পর্কে একটু আলোচনা করতে যাই, অর্থাৎ ডেসক্রিপশন অফ নেচার, তো এখানে কবি যখন ওখানে গিয়েছেন তখন তিনি প্রথমবার যখন গিয়েছিলেন তখন তার বয়স ছিল 23 বছর। তো প্রকৃতিকে তিনি প্রথম পার্টে হচ্ছে খুব সুন্দরভাবে তার প্রকৃতির সৌন্দর্যকে বর্ণনা করেছেন। তিনি যখন গিয়েছিলেন তিনি ওয়াই নদীর তীরে ওয়াই নদীর কলকল শব্দ শুনতে পাচ্ছিলেন। তারপর সেখানে সূর্য সব পাহাড় পর্বত ছিল। তারপর সিকামোর গাছের নিচে বসে তিনি প্রকৃতির যেই সৌন্দর্য, যেই অপার লীলাভূমি সেটা তিনি উপভোগ করছিলেন। সেখানে ছোট ছোট কুঁড়ে ঘর ছিল এবং হচ্ছে যে খুবই সবুজ বন ঘেরা ছিল, হ্যাঁ, পাখিদের সুন্দর কোলাহল, এবং সবচেয়ে বড় সেখানে এমন একটা প্লেস যেখানে সাধু সন্ন্যাসীরা ধ্যান করেন, এরকম একটা প্লেস, মানে এরকম প্রাকৃতিক সৌন্দর্য সেখানে। তো এই প্রথম পার্টে অর্থাৎ ডেসক্রিপশন অফ নেচারে তিনি এভাবে প্রকৃতিকে বর্ণনা দিয়েছেন। তো তার ভাষ্য মতে তিনি যেই প্রকৃতির সৌন্দর্য দেখে যেই আনন্দটা পাচ্ছেন, যেই শান্তিটা পাচ্ছেন, সেটা শুধু ক্ষণিকের জন্য নয়, অর্থাৎ সেটা শুধু সেই সময়ের জন্য নয়, বরং ভবিষ্যতেও এই প্রাকৃতিক সৌন্দর্য বা প্রাকৃতিক এই দৃশ্য তার মনকে আনন্দিত করবে। তো এটা ভবিষ্যতের জন্য একটা সম্পদ স্বরূপ তার কাছে। তো আমরা যদি এবার সেকেন্ড পার্টে আসি, অর্থাৎ ফিলসফি অফ নেচার, তো এখানে কবি আসলে এই সেকেন্ড পার্টটাতে অর্থাৎ ফিলসফি অফ নেচারকে আবার তিনটা ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে তার ছোট বয়সে, অর্থাৎ বয়স অর এনিমালস প্লেজার অফ নেচার, এবং দ্বিতীয়ত যখন তিনি ইয়াং অর্থাৎ তরুণ, তখনকার যে প্রকৃতি তিনি যেভাবে দেখেন সেটা হচ্ছে ফিজিক্যাল অর সেনসুয়াস বিউটি অফ নেচার, এবং যে তৃতীয় ভাগ যখন তার একটু বয়স হয়ে যায় তখন তিনি প্রকৃতিকে আবার অন্যভাবে দেখেন, সেটাকে বলা হচ্ছে স্পিরিচুয়াল অর ইন্টেলেকচুয়াল বিউটি অফ নেচার। তো এই তিনটা পার্টে ভাগ করা হয়েছে, অর্থাৎ ছোটবেলা, তরুণ বয়স এবং একটু বেশি বয়স্ক। হ্যাঁ, তো এই তিন বয়সে কিন্তু কবি তিনভাবে প্রকৃতিকে দেখেছেন বা অনুধাবন করেছেন। তো এখন যদি আমি বলি যে বয়েস অর এনিমালস প্লেজার অফ নেচারে কবি কিভাবে হচ্ছে দেখেছিলেন প্রকৃতিকে, অর্থাৎ তার ছোটবেলায় সে কিভাবে দেখেছিলেন প্রকৃতিকে। ছোটবেলায় দেখেছিলেন যেভাবে, ঠিক একটা প্রাণী যেভাবে প্রকৃতিকে দেখে বা যেভাবে প্রকৃতির মাঝে হচ্ছে নেচে 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 আনন্দ করে, হ্যাঁ, একটা প্রাণী যেভাবে প্রকৃতির মাঝে বেড়ে ওঠে, ঠিক সেভাবেই প্রাণীর মতো করেই তিনি ছোট বয়সে প্রকৃতিকে দেখেছেন। এবং
পরেরটা যদি বলি ফিজিক্যাল অর সেন্সুয়াস বিউটি অফ নেচার, অর্থাৎ তরুণ বয়সে ইয়াং এজে তিনি প্রকৃতিকে কীভাবে দেখেছেন। ইয়াং এজে তিনি শুধু প্রকৃতির যে বাহ্যিক সৌন্দর্য, তারপরে যেই সেন্সুয়াস বিউটি সেটাই তিনি উপভোগ করেছেন। অর্থাৎ প্রকৃতির রূপ, রস, সৌন্দর্য এগুলো তিনি এভাবেই অনুভব করেছেন, মানে বাহ্যিক দিকটাই সৌন্দর্যকে। কিন্তু যখন তার বয়স একটু বেশি হয়ে গেল, অর্থাৎ তার দৃষ্টিভঙ্গি পুরো তখন পাল্টে গেল, তখন সে স্পিরিচুয়াল অর ইন্টালেকচুয়াল বিউটি অফ নেচার, যেটা সেই দৃষ্টিকোণ থেকে প্রকৃতিকে দেখছেন। অর্থাৎ যখন তার বয়স বাড়লো তখন তিনি প্যানথেইস্টিক দৃষ্টিকোণ থেকে হচ্ছে প্রকৃতিকে দেখছেন। আমি বলেছিলাম প্যানথেইজম অর্থাৎ প্যানথেইজম মানে কি? প্যানথেইজম অর্থ হচ্ছে সর্বেশ্বরবাদ। অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বিশ্বাস করেন যে প্রকৃতির প্রত্যেকটা অংশে ঈশ্বর বাস করেন, অর্থাৎ প্রকৃতির প্রত্যেকটা পার্ট হচ্ছে ঈশ্বরের পার্ট। এটাকে প্যানথেইস্টিক আইডিয়া বলে। তো আমরা জানি, একটা কোটেশন জানি, আ ড্রপ ইজ অ্যান ওশান, অর্থাৎ সমুদ্রের এক ফোঁটা পানিও কিন্তু একটা সমুদ্র। তো ঠিক সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা প্যানথেইজমকে হচ্ছে যে বর্ণনা করি, তাহলে আমরা বলতে পারি যে প্রকৃতির প্রত্যেকটা পার্ট, অর্থাৎ প্রত্যেকটা ছোট ছোট পার্ট ঈশ্বরের অংশ। তো এভাবেই আসলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতিকে দেখতেন। তো এটা হচ্ছে প্যানথেইজম। তো এই দ্বিতীয় পার্ট অর্থাৎ ফিলসফি অফ নেচার গেল। এবার আমরা আসি তৃতীয় পার্টে, অর্থাৎ ডরোথি তার বোন, তাকে সে নেচার সম্পর্কে কিছু অ্যাডভাইসেস দিচ্ছেন। তো এটা বলতে গেলে প্রথমেই যেই কোটেশনটা আসে সেটা হচ্ছে যে নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। আমি আবার বলছি, নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। এই কোটেশনটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা লিখতে গেলে এই টিনটন অ্যাবি থেকে যে কোনো প্রশ্ন লিখতে গেলে বা পরবর্তীতে আমরা যখন ভোর্সেটকে পড়বো তখনও এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তিনি পোয়েট অফ নেচার, এটা মাথায় রাখতে হবে। তো এই লাইনটা এখানে দেওয়া থাকবে অবশ্যই, হচ্ছে যে এটা কোট করতে হবে পরীক্ষার খাতায়। তো এই তিনি তার বোনকে বলেছেন যে যেই প্রকৃতির মাঝে থাকলে মানুষ কখনো একাকী বোধ করে না। হ্যাঁ, আর এই লাইনটা যেটা আমি কোটেশনে লিখে দিলাম, সেটা হচ্ছে যে এর অর্থ হচ্ছে যে ওই হৃদয়কে প্রকৃতি কখনোই বিট্রে করে না যে হৃদয় প্রকৃতিকে ভালোবাসে। হ্যাঁ, মানে যে প্রকৃতিকে ভালোবাসে তাকে কখনো প্রকৃতি ঠকায় না। তো এই প্যানথেইস্টিক আইডিয়া কবি তার বোনকে দিলেন এবং তার বোনকে বললেন যে প্রকৃতিকে সবসময় ভালোবাসতে এবং প্রকৃতির সাথেই থাকতে। এই বলে তিনি এই অ্যাডভাইস দিয়ে তিনি কবিতাটি শেষ করেছেন। তো আশা করছি সম্পূর্ণ কবিতাটি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবং আমি যেই পয়েন্টগুলোকে এই স্ক্রিনে উল্লেখ করে দিয়েছি সেই পয়েন্টগুলো অবশ্যই আপনারা নোট ডাউন করে রাখবেন এবং পরীক্ষার খাতায় যদি এগুলো আমরা একটু নীল পেন দিয়ে হাইলাইট করে লিখতে পারি, তাহলে কিন্তু আমরা একটা ভালো মার্কস ক্যারি করতে পারি। তো ঠিক আছে, ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। সাহিত্যের আলোয় আলোকিত হোক আমাদের সকলের অন্তর। ধন্যবাদ।